ময়নাখোলা গ্রামের নদীর পাশ দিয়ে বয়ে গেছে মেঠো পথ। তারই পাশে বেদে সম্প্রদায়ের বসবাস। তারা নদীর ধারে তাঁবু টানিয়ে বসবাস করে আসছে বহু কাল ধরে। নদীর ধার পুরোটাই তাঁবু দিয়ে ঘেরা। বিকেলের হালকা মৃদু হাওয়ায় তাঁবুগুলো বাতাসে দুলছে। তাঁবুর পাশে দুজন মধ্যবয়সী লোক বসে কালকে টানা নিয়ে ব্যস্ত। মেঠোপথের ধারে একটি চায়ের দোকানে বসে কয়েকজন লোক চা খাচ্ছে। প্রায় সন্ধে হয়ে আসছে। এমন সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। দিনু বলে উঠল, তোরা তাড়াতাড়ি কর, আজকে এখানে বেশি দেরি করা ঠিক হবে না। আজ 12ই বৈশাখ, তোদের মনে নেই? দিনু দোকান বন্ধ করে সেখানে খুব দেরি না করে মেঠো পথ দিয়ে এগোতে থাকলো। আকাশে যখন সূর্য ডুবে গেল তারপর থেকেই শুরু হতে লাগলো প্রবল ঝড়। চারিদিক তখন ফাঁকা, কেউ নেই। এমন ঝড় বাদলের সন্ধ্যায় বংশী হন্তদন্ত হয়ে মেঠো পথ দিয়ে তাঁবুর দিয়ে ফিরছে। আজই আমার তো দেরি হয়ে গেল রে বাটে। আজকের দিনটা খুব ভালো লাগো। আমাকে তাড়াতাড়ি তাঁবুতে ফিরতে হবে। এই ঝড় বাদলের দিনে আমাকে এমন হইতে হবে বটে। ভগবান, তুমি আজ বাঁচিয়ে দিও। ততক্ষণে চারিদিক অন্ধকার হয়ে গেছে। ঝড়ের তীব্র বেগে বংশী আর সামনে এগোতে পারে না। বংশী দেখলো গাছের ডালপালাগুলো ঝড়ের ঝাপটে নুয়ে পড়ছে। আশেপাশে তো কাউকে দেখা যায় না, কি যে করি। আজকের দিনে আমার সাথে এমন হতে হলো বটে। হঠাৎ কালো অন্ধকার ভেদ করে আলোর ঝলকানি দেখতে পেল বংশী। সেই আলোটা বংশীর দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই সে আলো বিভৎস রূপ ধারণ করলো। সাদা পোশাকে, গলায় দড়ি পেঁচানো, আর এক চোখ খুলে এসেছে। এমন দৃশ্য দেখে বংশী আর নিজেকে সামলাতে পারল না। সেই বিভৎস মূর্তিটি বংশীকে এক হাতে তুলে সেই বাবলা গাছের মগ ডালে হারিয়ে গেল। তাকে আর দেখতে পাওয়া গেল না। তাঁবু থেকে একজন বৃদ্ধ বের হয়ে মৃদু চিন্তার রেখা কপালে নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে। বৃদ্ধ লোকটির নাম ওঙ্কারনাথ। তিনি এই বেদেদের সর্দার। ওনার কথাতেই বেদে সমাজে সব কিছু হয়। বৃদ্ধ হলেও বেশ বলিষ্ঠ চেহারার অধিকারী তিনি। তার এমন ছুটাছুটি করা দেখে নদীর ধারে বসে থাকা সমু বলে উঠল, একই কাকা, এমন করে এদিক ওদিক ছুটছ কেন? চিন্তা কি সাধে করছে? গতকাল রাতে বংশী ফেরেকলাই। গতকাল যে 12 তারিখ ছিল, তাকে তোরা ভুলে গেছিস বটে। বৃদ্ধ লোকটির মুখে এমন কথা শুনে সমু আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে আর ওঙ্কারনাথ সেখানে এক মুহূর্ত দেরি না করে মেঠো পথের ধারে সে বাবলা গাছের নিচে গেল। গিয়ে দেখতে পেল প্রতি বছরের মতো এবারও সে একইভাবে বাবলা গাছে একটি লাশ ঝুলে আছে। সেটা আর কারোরই নয়, এই যে বংশীর লাশ। এত সাবধানে থেকে যাওয়ার পরও বংশীকে জীবন দিতে হইল। সমু, তাবু থেকে সকলরে ডাইকান, আমরা এই অভিশাপ থেকে মুক্তি নিমু। সমু সেখান থেকে এক দৌড়ে তাঁবুর সামনে এসে হাঁকডাক শুরু করে দিল। কেউ তাঁবুর বাইরে ছিল, আবার কেউ সমুটাকে তাঁবু থেকে বের হলো। তারা সেখানে দৌড়ে বাবলা গাছের নিচে গিয়ে দেখলো বংশীর লাশ মাটিতে পড়ে আছে। সেখানে কিছু গ্রামবাসীও আছে। তুমুল বৃষ্টিতে ওঙ্কারনাথ বলে উঠল, এমন করে বৃষ্টি চলতে থাকলে বংশীর লাশ হৎকাত করা যাবে ক্লাই। এর একটা ব্যবস্থা করতে হবে। এই লাশ নদীর জলে ভাইসা দিতে হবে। দিনের আলো থাকতে ব্যবস্থা নেই তোরা। ওঙ্কারনাথের কথা কেউ অমান্য করে না। তারপর সেখান থেকে কেউ চলে গেল, কেউ সেখানে দাঁড়িয়ে থাকলো। তুমুল ঝড় জলের মাঝেই চারজনের কাঁধে লাশটিকে নদীর ধারে নিয়ে যাওয়া হলো। এরপর নদীর জলে ভাসিয়ে দিয়ে সবাই সেখান থেকে চলে গেল। অনিন্দ আর তন্ময় হাঁটছে খোলা মাঠের ভিতর দিয়ে। খোলা মাঠ চারদিকে ধু ধু করছে। সময়টা ছিল বিকেল। তন্ময়ের পিসির বাড়ি ময়নাখোলা গ্রামে। কাজের ব্যস্ততায় তার এদিকটায় তেমন একটা আশা হয় না। সে মহাজন মানুষ। শিবগঞ্জে তার বিশাল কারবার। শিবগঞ্জ থেকে ময়নাখোলা মাইল 6 হবে। এই পথে গরুর গাড়ি ছাড়া আর কোনোভাবে যাওয়ার উপায় নেই। কিন্তু এতক্ষণে তারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছে। উফ বাবা, আর পারছি না, আর কতক্ষণ এভাবে হাঁটবো। ভেবেছি পথে বের হই, গরু গাড়ি পেয়ে যাব, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা হয়ে গেল।
তারা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো। পাশে একটা বড় বটগাছ আছে, চারপাশে তখনও অন্ধকার। তারা দুজনে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য সেখানে বসলো। তন্ময় বাবা, আর দেরি করা ঠিক হবে না, সন্ধ্যা হয়ে গেছে। তোর বেশি বাড়ি আরো মাইল দিনেক হবে। বাবা, তুমি বেশি বাড়ি একাই যেতে, আমাকে কেন সঙ্গে নিলে? আহা বাবা, তুই রাগ করছিস কেন? দেখবি যাওয়ার পর তোর ভালো লাগবে। বাবা, আমার মনে হয় একটি গরুর গাড়ি এদিকে আসছে। তারা শুনতে পেল দূর থেকে একটি ক্যারক্যার করে আওয়াজ আসছে। আস্তে আস্তে শব্দটা আরো গাঢ় হতে লাগলো। দেখা গেল একটি গরুর গাড়ি আসছে এদিকে। একটু বাদে গরুর গাড়িটা তাদের সামনে এসে দাঁড়াতেই অনিন্দ হকচকিয়ে গাড়ির সামনে গিয়ে বলল, গারওয়ান ভাই, আমাদের ময়না খোলা পৌঁছে দেবে, পয়সা নিয়ে চিন্তা করো না। ওদিকটায় ওই মেতু পথে যাওয়াটা তো ভালো না, এখন অনেক রাত হয়ে গেছে বটে, বিপদ হবে বাবু। গারওয়ানের কথাগুলো কেমন যেন রহস্যময় লাগলো, কিন্তু তাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। তারা একরকম জোর করেই গাড়িতে চেপে বসলো। গারওয়ান কাঁচা রাস্তায় গাড়িটা এদিক ওদিক হেলে দুলে চালাতে শুরু করলো। শিয়ালের ডাক শোনা যাচ্ছে। চাঁদের আলোয় কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বেশ খানিকক্ষণ কেউই কোনো কথা বলল না। মাঝে মাঝে পেঁচার ডাক শুনে নির্জন রাস্তাটাকে আরো ভুতুরে মনে হচ্ছে। তখন গারওয়ানের কথাগুলো আমলে নেয়নি ঠিকই, তবে এখন গা শিউরে ওঠার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। খানিকক্ষণ বাদে অনিন্দ গারওয়ানকে বলল, আচ্ছা তুমি তখন কি জানো বলছিলে, ওই মেটো বাদ দিয়ে আর যাবে না কেন? তবে শুনুন, আজ হঠাৎ নয় বাবু, অনেক কাল আগে থেকেই ওখানে অনেক দুর্ঘটনা ঘটে আসতেছে। মেঠো পথের ধারে বেদেরা তাবু কইরে বহুদিন যাবৎ ওইখানে বাস করে আসতেছে। অনেক আগে ময়নাখোলা গায়ের মোড়ল মশাই নদীর পাড় থেকে তাদের তুলে দিতে চেয়েছিল বটে, কিন্তু তাদের মধ্যে একজন প্রতিবাদ করেছিল। তাই মোড়ল মশাইয়ের এক পাইক রাতের বেলায় ওই বেদেকে ধরে নিয়ে যায়, তারপর তাকে গাছের ডালে ফাঁস দিয়ে রেখেই সেখান থেকে চলে যায়। এরপর বেদেরা সবাই প্রতিবাদ করছিল, তারপর আর বেদে সমাজকে তুলে দিতে পারে ক্লাই। তা সব ঠিক আছে, কিন্তু মেঠোপথের ওদিকটায় যেতে বারণ করলে কেন? কারণ প্রত্যেক 12ই বৈশাখে ওই বাবলা গাছে কাউরে না কাউরে ঝুলে থাকতে দেখা যায়। সত্যি তো, আকাশ কেমন যেন একটা গোমট মেরে আছে, চাঁদও কেমন লুকিয়ে আছে। হঠাৎ করে হালকা হাওয়া বইতে শুরু করলো, তবে অজানা একটা ভয় অনিন্দ ঠিকই অনুভব করছে। সেই দিনের পর থেকে সন্ধ্যার পর সেখানে আর কাউকেই দেখা যায় না বাবু। আজ 12ই বৈশাখ। কথাটা শুনে অনিন্দের মুখে যেন একটা বিস্ময়ের ছায়া নেমে এসেছে। এর মাঝে তুমুল বাতাস বইতে শুরু করলো। তারা দুজনেই হাত দিয়ে মুখ ঢেকে রাখলো। গরুর গাড়িটাও আর চলছে না, ঝড়ের মধ্যে চলবেই বা কি করে? ফাঁকা রাস্তায় এতক্ষণে একজন মানুষও দেখতে পায়নি তারা, শুধু তারা দুজন আর তাদের সাথে সেই গারোয়ান। আচ্ছা, এই রাত্রিবেলা তুমি গরুর গাড়ি নিয়ে বেরিয়েছ, অথচ একটা আলোর ব্যবস্থা করতে পারো না? গারোয়ান অট্ট হাসিতে ফেটে পড়ল। অনিন্দ গারোয়ানের এমন রহস্যময় হাসিতে খুব ভয় পেয়ে গেল। যা, তুমি হাসছো কেন বলো তো? আর কেন এত রাতে গরুর গাড়ি নিয়ে বেরিয়েছ? বৃষ্টির তোর আরো বাড়তে লাগলো। গারোয়ান এবার ঘুরে তাকালো, তার মুখে কাদরখানা তাদের দিকে মেলে ধরে বলল, এই দেখুন বাবু, আমি খেয়ে। অনিন্দ আর তন্ময় গারোয়ানের এমন চেহারা থেকে ভয়ে শিহরিত হয়ে গেল। এমন ভয়ঙ্কর পিশাচের রূপ ধারণ করলো সে। এমন ভয়ঙ্কর কিছু দেখে দুজনে কুকড়ে উঠল। কোন দিকে দৌড়াতে শুরু করবে তারা তা জানে না, তারপরও তারা দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর তন্ময় দেখলো তার সাথে বাবা নেই। বৃষ্টির ঝাপটা তার গায়ে লেগেছে। এর মাঝে এসে তার বাবাকে ডাকতে শুরু করে, বাবা, কোথায় গেলে বাবা? কোনো উত্তর নেই। তন্ময় আতঙ্কে এদিক ওদিক তাকাতে লাগলো। সে কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? হঠাৎ কোথা থেকে একটা শব্দ ভেসে আসলো। মনে হলো তার বাবা তাকে ডাকছে। সামনে এগোতেই আকাশের
বাজ পড়ার ঝলকানিতে সে দেখতে পেল একটি গাছের নিচে তার বাবা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় সামনে আসতেই কাদামাটিতে আছড়ে পড়ল। সে সেখান থেকে উঠে কোনোভাবে তার বাবার কাছে পৌঁছালো। তোর লাগেনি তো বাবা? তখন দৌড়ানোর সময় কোথা থেকে একটা ডাল এসে পড়লো মাথায়। এরপর কি হলো বুঝলাম না। তাকিয়ে দেখি সামনে অন্ধকার আর একটা বাবলা গাছ। বাবলা গাছের কথা বলতেই অনিন্দের মনে পড়ে গেল সেই গারোয়ানের কথা। তবে এটাই কি সেই বাবলা গাছ? হঠাৎ বাজ পড়ল কোথাও। সেই বাজের আলোতে তারা দেখতে পেল সামনে সেই ভয়ঙ্কর পিশাচ। অট্ট হাসিতে মেতে পড়ল সেই পিশাচ। আজ তবে তোরাও বাঁচবে ক্লাই, তোদেরকেও আমার মতো নদীতে ভাইসে দিবে, তোদেরকে বাঁচতে দিবে ক্লাই। আমাকে ওই বাবলা গাছের নিচে মেরে ফেলেছে, কিন্তু আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই দিনে যারা এই পথে আসে তারা মরে, তোরাও আজকের এই পিশাচ হয়ে যাবি। পিশাচের এমন ভয়ঙ্কর কথায় তারা দুজনে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে তাদের সামনে সেই পিশাচ এসে দাঁড়ায়। তন্ময় আর অনিন্দকে গলা টিপে ধরে সেই পিশাচ। তারপর তাদের নিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সেই বাবলা গাছের মগডালে হারিয়ে যায়।